আসসালামু আলাইকুম এভরিওয়ান। সীমাহীন ভালোবাসা গল্পের 10 নম্বর পার্ট। তো চলো বেশি কথা না কইয়া গল্প শুরু করা যাক। অফিসের ভিতরে ঢুকে আমি সরাসরি স্যারের কেবিনে চলে গেলাম। স্যার আমাকে দেখে বলল, এতটা দেরি হলো আসতে? আমি বললাম, এই রাস্তায় একটু জ্যাম ছিল স্যার। এখন বলেন আমাকে কি করতে হবে? স্যার বলল, একটু পর একটা মিটিং আছে, ওখানে তোমাকে সবকিছু বাস্তবায়ন করতে হবে। এই ফাইলটাতে সবকিছু রেডি করা আছে। আমি বললাম, স্যার এই অফিসে এত স্টাফ থাকার পরও আমাকে কেন? আমি তো নতুন এসেছি, এত কিছু জানিও না। স্যার বলল, আমার মেয়ে আজকে আমার সাথে রাগ করেছে, আর আমি ভাবলাম তোমাকে এই অফিসের কেউ ভালো করে চিনে না, আর আমি জানি তুমি সবকিছু সামলে নিতে পারবে। আমি বললাম, কিন্তু স্যার। স্যার বলল, আমি তোমার মুখে কোনো কিন্তু শুনতে চাই না। যদি সমস্যা হয় তুলসীর সাহায্য নিবে, ঠিক আছে? এখন যাও, গিয়ে সবকিছু পড়ে রেডি করো। আর আমার বিশ্বাস আছে তোমার উপর, নিজের উপর ভরসা রাখো, সবকিছু পারবে তুমি। আমার মেয়ে তোমাকে এই অফিস থেকে বের করার পরেও আমি তোমাকে রাখছি, আশা করি আমাকে হতাশ করবে না। আমি বললাম, জি স্যার, আমি চেষ্টা করব। আর একটা কথা ছিল, কিভাবে যে বলি আপনাকে? স্যার বলল, সামনে শুক্রবার তোমার আর সুইটির বিয়ে, তাই তো বলবে নাকি? আমি বললাম, আপনি কিভাবে জানেন স্যার? স্যার বলল, আমার বেস্ট ফ্রেন্ড আমার কাছ থেকে পরামর্শ নিয়ে এই বিয়ে ঠিক করেছে। এখন যাও, গিয়ে তুমি তোমার কাজ করো, আমাকে এই বিষয়ে তোমার কিছু বলতে হবে না, ঠিক আছে? আমি আর কিছু না বলে স্যারের কেবিন থেকে বের হয়ে গেলাম। আমার ডেস্কে গিয়ে বসতেই বন্যা বলল, তুই তো দেখি এই অফিসের জামাই, যখন মন চাই তখন আসিস, আবার চলে যাস। আমি বললাম, আমি তোরে বলছিলাম বেডি, এখন আমাকে একটু সাহায্য কর প্লিজ। বন্যা বলল, কি করতে হবে বল আমাকে। বন্যার হাতে ফাইলটা দিয়ে বললাম, এখন মিটিং এ গিয়ে আমার উপস্থাপন করতে হবে, কিন্তু আমি কিভাবে কি করব তাই চিন্তা করছি। বন্যা বলল, ও আচ্ছা এই বিষয়, ঠিক আছে, আমি তোরে বুঝিয়ে দিচ্ছি। বন্যার কাছ থেকে হালকা পাতলা মোটামুটি একটু বুঝে নিলাম, সবকিছু রেডি করে মিটিং রুমে চলে গেলাম। ওখানে গিয়ে দেখি প্রিয়া ম্যাডাম সহ আরো অনেকেই বসে আছে। প্রিয়া ম্যাডাম আমাকে এখানে দেখে একটু অবাক হয়েছে, তবে ওনার উপর এত নজর দেওয়া আমার ঠিক না। আমি বরং আমার মতোই কাজ করি। আমি আমার যতটা সম্ভব সবটা দিয়ে উপস্থাপন করলাম। মিটিং রুম থেকে বের হতেই স্যার আমাকে জড়িয়ে ধরে বলল, আমি জানতাম তুমি সবকিছু পারবে, তোমাকে দিয়ে আমার বিশ্বাস ছিল। যাই হোক, অফিসের সবাই আমাকে এখন একটু একটু করে চিনে ফেললো। এক হাত দিয়ে বসে বসে টুকটাক কাজ করছি। তখন বন্যা বলল, হাতের এই অবস্থা হলো কিভাবে? আমি বললাম, তোর এত কিছু জেনে লাভ নেই, এখন তুই বসে কাজ কর, আমি ম্যাডামের সাথে কিছুক্ষণ আড্ডা মেরে আসি। প্রিয়া ম্যাডামের কেবিনে ঢুকে দেখি উনি ওনার বয়ফ্রেন্ডের সাথে কোনো এক বিষয় নিয়ে কথা বলছে। ম্যাডামের বয়ফ্রেন্ড আমাকে দেখে রেগে বলল, তুই আমাদের অনুমতি ছাড়া এখানে ঢুকলি কিভাবে? তোর এত সাহস কে দিয়েছে? প্রিয়া ম্যাডাম বলল, এই তুমি এত রাগ দেখাচ্ছ কেন? হয়তো অফিসের কাজ নিয়ে এখানে আসছে। প্রিয়া ম্যাডামের বয়ফ্রেন্ড বলল, তুমি ওর হয়ে কথা বলো না, শোন, আমার প্রিয়ার থেকে দূরেই থাকবি, নইলে দেহ থেকে মাথা আলাদা করে ফেলবো। আচ্ছা প্রিয়া, তুমি থাকো, আমি গেলাম। এই কথা বলে প্রিয়া ম্যাডামের বয়ফ্রেন্ড বের হয়ে চলে গেল। আমি গিয়ে প্রিয়া ম্যাডামের সামনে বসলাম। প্রিয়া বলল, আমি তোরে বসতে বলছি। আমি বললাম, ধুর, এইসব কথা ছাড়েন তো ম্যাম। আচ্ছা একটা কথা জিজ্ঞেস করবো আপনাকে। প্রিয়া বলল, ভালো কথা হলে বলবি, ফালতু কথা কিন্তু একদম বলবি না। আমি বললাম, আচ্ছা আপনি এই কালো পান্ডার সাথে সংসার করতে পারবেন? আমার তো মনে হয় না পারবেন। আর আপনাদের মাঝে আমি ভালোবাসার কোনো ছিটে ফোঁটাও দেখলাম না, সংসার করতে পারবেন তো? প্রিয়া বলল, তুই যদি সুইটিকে বিয়ে করে সংসার করতে পারিস, আমি পারবো না কেন? আমি বললাম, আমার হিসাব আর আপনার হিসাব আলাদা। আপনি তো সবসময় রেগে থাকেন, আবার আপনার বয়ফ্রেন্ডও সবসময় রেগে থাকে, এভাবে ভালোবাসা হয় না কখনো। প্রিয়া বলল, তাহলে তুই কি বলতে চাস, আমি কি করব? আমি বললাম, আমার কথা শুনে রেগে যাবেন না তো? প্রিয়া বলল, তার আগে বল, আমার সাথে বন্ধুত্ব করবি? আমি বললাম, বাবা, যেই মেয়েটা আমাকে দেখতে পারতো না, আমাকে বস্তির ছেলে বলতো, তার সাথে আবার বন্ধুত্ব করতে চাইছে, বিষয়টা কি? এটাই তো বুঝতে পারছি না। প্রিয়া বলল, বস্তির ছেলের সাথেই আমি বন্ধুত্ব করতে চাই, করবি? আমি বললাম, আপনার মতো এত বড়লোক ঘরের মেয়ে আমার মতো গরিব ছেলের সাথে বন্ধুত্ব করবে, এটা কি ঠিক হবে? প্রিয়া বলল, কি ঠিক আর কি ভুল এটা আমাকে তোর শিখাতে হবে না, যেটা বললাম তার উত্তর দে। আমি বললাম, আচ্ছা ঠিক আছে, করা যায়, নো সমস্যা। প্রিয়া বলল, তোর কথা শুনে খুশি হলাম, তবে তুই করে বলবি সব সময়। আমি বললাম, আচ্ছা ঠিক আছে, আমি তুই করেই বলবো সব সময়। বন্ধুত্ব যেহেতু করে ফেললাম, তাহলে আমি তোর খারাপ কিছু চাইবো না, আমি একটা পরীক্ষা করতে চাই।
প্রিয়া বলল, কি করবি বল আমাকে। আমি বললাম, আমাদের অফিসের তুলসীর চরিত্র এতটাও ভালো না, একটু ভেজাল আছে ওর চরিত্রে। আমাকেও বাজে অফার দিয়েছিল, কিন্তু আমি ফিরিয়ে দিয়েছি। আমি তুলসীকে দিয়ে তোর বয়ফ্রেন্ডের পরীক্ষা করতে চাইছি। প্রিয়া বলল, আমি জানি আমার বয়ফ্রেন্ড কতটা ভালো। আমি বললাম, তাহলে হয়ে যাক, আমি যা করব তুই শুধু তাকিয়ে তাকিয়ে দেখবি, কিছু বলতে পারবি না। প্রিয়া বলল, আচ্ছা ঠিক আছে। আমি বললাম, আরেকটা কথা, আমার বিয়ের খবর। প্রিয়া বলল, সুইটি আমাকে বলেছে, আগেই শুনছি আমি। আমার ছোট বোন খুব ভালো মেয়ে। আমি বললাম, তোর মতো সবসময় রেগে থাকতো, কিন্তু এখন আর থাকে না। প্রিয়া বলল, সুইটির বিয়ের পর তোর সাথে আমার বন্ধুত্বের সম্পর্ক শেষ। আমি বললাম, মানে কি বোঝাতে চাইছেন, তাহলে এখন কেন? প্রিয়া বলল, তোর বিয়ের পর সবকিছু বলবো, এখন বল আমাকে কি করতে হবে। আমি বললাম, তুলসীকে একটু ডেকে দেন, তাহলেই হবে। আমার কথা মতো প্রিয়া ম্যাডাম পিয়নকে ডেকে তাই বলল। প্রিয়া ম্যাডাম আমার দিকে তাকিয়ে আবার বলল, তোর মতো যদি একটা জীবন সাথী পেতাম। আমি বললাম, আপনার কথা শুনে খুব হাসি পেল, তবে যাই হোক, পাবেন। এই কালো পান্ডাকে ছেড়ে দেন, তাহলেই পাবেন। প্রিয়া বলল, একদম ওকে কালো পান্ডা বলবি না আমার সামনে। বন্যা বলল, ম্যাডাম আমি কি ভিতরে আসতে পারি? ম্যাডাম বন্যার দিকে চোখ তুলে তাকিয়ে বলল, আসো। বন্যা কফির মগ হাতে নিয়ে ভিতরে ঢুকতে ঢুকতে বলল, ম্যাডাম একটা ফাইলে আপনার সাইন লাগতো, যদি একটু সাইনটা করে দিতেন। ম্যাডাম ফাইলটা হাতে নিয়ে দেখতে লাগলো। বন্যা আমার দিকে ইশারা করে বলল, ভালোই তো আড্ডা মারা হচ্ছে ম্যাডামের সাথে, দেখিস আবার প্রেমে টেমে পড়িস না। বন্যার দিকে চোখ লাল করে তাকিয়ে বললাম, আমার তো আর খেয়ে দিয়ে কোনো কাজ নাই, কিন্তু তুই কফি নিয়ে এখানে ঢুকলি কেন? বন্যা আমার কথা শুনে ইচ্ছে করে আমার উপর কফিটা ঢেলে দিয়ে বলল, দেখতো এটা গরম নাকি ঠান্ডা। আমি লাফ দিয়ে চেয়ার থেকে উঠে বললাম, এটা কোনো কাজ করলি তুই? ইস, আমার শরীর পুড়ে যাচ্ছে। প্রিয়া বলল, বন্যা তুমি ওর সাথে এমন করলে কেন? বেচারার শরীরের অবস্থা তো খারাপ করে দিলে। বন্যা বলল, আসলে আমি সরি ম্যাডাম, ইচ্ছে করে তার এমন করি নাই, আমার হাত থেকে পড়ে গিয়েছিল, আমি কি করব বলেন। রিফাত সাহেব, আমি অনেক অনেক সরি, প্লিজ আমাকে মাফ করে দিবেন। আমি শরীর থেকে শার্ট খুলে বললাম, সবসময় ফাজলামো ভালো না বন্যা, এক তো আমার হাত কেটে গেছে, তার উপর তুমি এটা না করলেই পারতে। বন্যা ওর ওড়না দিয়ে আমার শরীর মুছে দিতে লাগলো। ঠিক এই মুহূর্তে একটা ছেলে ভিতরে ঢুকলো, আর ভিতরে ঢুকেই বলল, সরি সরি, আমি হয়তো ভুল সময় এসে গেছি। এই কথা বলে ছেলেটা আবার চলে গেল। প্রিয়া ম্যাডাম এবার দাঁড়িয়ে একটু জোরে বলল, এখানে এসব কি চলছে? আর বন্যা, আমি কিছু বলার আগে এখান থেকে চলে যাও বলছি, এলে তোমার চাকরি তুমি হারাবে বলে দিলাম। বন্যা ম্যাডামের কথা শুনে সরি বলে কেবিন থেকে বের হয়ে গেল। বন্যা বের হয়ে যেতেই প্রিয়া আমাকে বলতে লাগলো, তুই আসলেই ফালতু একটা ছেলে, মন চাইছে তোরে যখন তখন দাঁত সামনে শার্ট খুলে ফেলিস কেন? আমি বললাম, দেখেন ম্যাডাম, মুখ সামলে কথা বলেন, আর আমি তো ইচ্ছে করে শরীর থেকে শার্ট খুলি নাই, আসলে আপনার সাথে কথা বলাই সমস্যা, কেন যেখানে আসতে গেলাম, দূর থাকেন আপনি। প্রিয়া বলল, প্লিজ প্লিজ যাস না, আসলে আমার মাথা গরম হলে আমি কি কি যে বলি আমি নিজেও জানি না। আমি বললাম, ভালো তো, এত জানতে হবে না, আমি আপনার রাগের জন্যই আপনার সাথে কথা বলি না, আবার ফ্রেন্ডশিপ করে ভুল কাজ করে ফেললাম, সরি, মাফ করে দিবেন। প্রিয়া বলল, তুই অন্তত জানিস আমার রাগ কতটুকু, যখন যা মনে হয় তাই করি, এই রাগের জন্য অনেকেই আমার সাথে কথা বলে না, প্লিজ তুই আমাকে ভুল বুঝিস না। আমি শার্টটা গায়ে দিয়ে আবার চেয়ারে বসে বললাম, যদি বলেন গরিবের বাচ্চা, আবার বলেন বস্তির পোলা, তখন কার রাগ না হবে? আমি অগ্রিম আপনাকে বলে দিচ্ছি যে দেখবেন এই রাগের জন্য আপনাকে খুব বড় বিপদে পড়তে হবে, এখনো সময় আছে, নিজের রাগকে কন্ট্রোল করেন। প্রিয়া বলল, আমি চেষ্টা করি, কিন্তু আমার দ্বারাই হয় না রে। আমি বললাম, আজকে আমাকে বোকা দিয়ে বা মেরে মাপ পেয়ে যাবেন, কিন্তু এই সেম কাজ যদি অন্য কারোর সাথে করেন তাহলে কিন্তু মাপ পাবেন না, আপনার সাথে যা ইচ্ছা তাই করবে, আবার আপনি একটা মেয়ে। প্রিয়া বলল, এইসব নিয়ে আর কোনো কথা বলতে চাই না আমি বললাম, আচ্ছা ঠিক আছে। প্রিয়া বলল, তবে একটা কথা মানতে হবে, তোর বডি দেখে যে কোনো মেয়ে ক্রাশ খেয়ে যাবে, একদম মাস্ট একটা বডি, বস্তির ছেলে হয়েও কেমনে কি? আমি বললাম, ধুর, আপনার সাথে আর কথাই বলবো না, আবার একই কথা। প্রিয়া বলল, আচ্ছা বাবা, সরি সরি। আমি বললাম, আমার খালি শরীর দেখে আপনি তো আবার প্রেমে পড়েন নাই? প্রিয়া বলল, আমার ঠেকা পড়েছে তোর প্রেমে পড়ার, আমার তো বয়ফ্রেন্ড নাই যে তোর প্রেমে পড়তে হবে। আমি বললাম, থাক থাক, আর কিছু বলতে হবে না, মুখ দেখে আমি বাড়ির খবর বলতে পারি, তবে সামনের শুক্রবার আমার বিয়ে, সেখানে কিন্তু আপনি প্রধান অতিথি হিসেবে থাকবেন। প্রিয়া বলল, একবার তুই আবার আপনি, এসব কি শুরু করলি? আমি বললাম, আমার মন যা চাই তাই বলবো, আপনার কোনো সমস্যা? প্রিয়া বলল, শুধু ফালতু কিছু বলিস না, তাইলেই হবে। এরই মাঝে তুলসী দরজার সামনে দাঁড়িয়ে বলল, ম্যাডাম আমি কি ভিতরে আসবো? প্রিয়া ম্যাডাম বলল, আসো।
তুলসী ভিতরে আসার পর প্রিয়া ম্যাডাম বলল, বসো এখানে। তুলসী আমার পাশে বসে বলল, জি ম্যাডাম বলেন, আমি শুনছি। প্রিয়া বলল, রিফাত তুই নাকি কি বলতে চেয়েছিলি, এখন বল। আমি বললাম, আমার কি মাথা খারাপ হয়ে গেছে, আপনার বয়ফ্রেন্ডকে এখন আমি পরীক্ষা করব, আর পরে যদি উল্টাপাল্টা কিছু হয় ধরবেন আমাকে। প্রিয়া বলল, তোরে কিছু করব না, আমি প্রমিস করছি। আমি বললাম, সত্যি তো? তুলসী বলল, কি নিয়ে কথা বলছেন ম্যাডাম, আমি তো কিছুই বুঝতে পারছি না। প্রিয়া বলল, এত বুঝতে হবে না, এখন রিফাত যা বলবে তুমি তাই করবে, ঠিক আছে? আমি এবার তুলসী ভাবিকে বলতে লাগলাম, আমার একটা কাজ করে দিতে হবে, পারবেন কিনা বলেন। তুলসী বলল, পারবো না মানে? তোমার জন্য তো আমি আমার জানটা দিয়ে দিব, বলো আমাকে কি করতে হবে। আমি বললাম, ম্যাডামের বয়ফ্রেন্ডের চরিত্র একটু পরীক্ষা করতে হবে, আমার সাথে যা করতে চেয়েছিলে ওর সাথে সেম টু সেম করবে, শুধু ব্যবধান এই জায়গায় যে ওকে একটা লিপ কিস করবে, আর কিছু করতে হবে না। তুলসী বলল, এই তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? তাই বলে ম্যাডামের বয়ফ্রেন্ডের সাথে এইসব করব আমি? পারবো না। ম্যাডাম আমাকে পরে ছেড়ে দিবেন কি? প্রিয়া বলল, তুলসী ও যা বলল তুমি এখন তাই করো, আমি তোমাকে কিছু বলবো না, আর এইসব করতে আমি নিজেই বলছি। তুলসী বলল, সত্যি তো ম্যাডাম, পরে আমাকে কিছু করবেন না তো? আমি বললাম, আচ্ছা এখন এইসব কথা বাদ দেন ম্যাডাম, আপনি আপনার বয়ফ্রেন্ডকে কল দেন। আর তুলসী, আমি তোমার পক্ষে আছি, তোমার কিছু হবে না, আমি বলছি তো। তুলসী আচ্ছা বলে বলল, ওকে, কল দিয়ে এই অফিসে নিয়ে আসেন, আর আপনারা কেবিন থেকে বের হয়ে যাবেন, বাকিটা আমি দেখছি। তুলসীর কথা মতো ম্যাডাম তাই করলো। আমি আর প্রিয়া ম্যাডাম কেবিন থেকে বের হয়ে গেলাম। তুলসী একা একা বসে আছে। একটু পর ম্যাডামের কথা মতো ম্যাডামের বয়ফ্রেন্ড চলে আসলো, আর উনি এসেই প্রিয়া ম্যাডামের কেবিনে চলে গেল। প্রিয়া ম্যাডামকে না পেয়ে উনি চলে আসবেন, ঠিক তখনই তুলসী ভাবি উনাকে আটকে ধরলো। আর তুলসী ভাবি কি কি করতে পারে এটা তো আমি ভালো করেই জানি। একটু পর ম্যাডামের বয়ফ্রেন্ডকে পটিয়ে তুলসী ভাবি লিপ কিস করে দিল, আর প্রিয়া ম্যাডাম রেগে তখনই ভিতরে চলে গেল। আমি আর উনাদের ঝগড়া দেখতে চাই না, আমার যতটুকু করার দরকার আমি ততটুকুই করেছি। আমি আমার ডেস্কে গিয়ে বসতেই বন্যা বলল, কি খবর তোর, শরীর ঠিক আছে তো? আমি বললাম, চুপ কর, তুই কোনো কথা বলবি না, আমার শরীর এখনো জ্বলছে। এটা কেন করলি তুই? আমার কি তোর সাথে কোনো শত্রুতা আছে বল? বন্যা বলল, আসলেই তখনকার জন্য সরি, ভাবছিলাম তোর সাথে একটু মজা করব, কিন্তু আমি নিজেও বুঝতে পারি নাই তোর সাথে। আমি বললাম, থাক বাদ দে, আমি কিছু মনে করি নাই। এখন শোন আমি কি বলি, সামনের শুক্রবারে আমার বিয়ে, যাবি কিন্তু? বন্যা বলল, কি বলিস, তোর বিয়ে আর আমি জানি না, বিয়ের কার্ড কই? আমি বললাম, পাবি, চিন্তা করিস না। প্রিয়া ম্যাডামের কেবিন থেকে তুলসী বের হয়ে আমার সামনে এসে বলল, এটা না করলেও পারতেন, ম্যাডাম এখন কান্না করছে। আমি তো আগে থেকেই জানতাম এই ছেলের চরিত্রের সমস্যা আছে, সবাই কি আর আপনার মতো হতে পারে? তুলসীর কথা শুনে আমি ম্যাডামের কেবিনের দিকে যেতে লাগলাম। কেন যে আমি এই কাজ করতে গেলাম, অযথা উনার মন খারাপ হয়েছে। দরজার কাছে দাঁড়িয়ে দেখি উনি বসে বসে কান্না করছে। আমি ভিতরে গিয়ে উনার সামনে দাঁড়িয়ে বললাম, ম্যাডাম আমি তো শুধু আপনার জন্য এই কাজ করেছি, তবে ম্যাডাম কান্না করবেন না প্লিজ, ওর মতো কত ছেলেই পাবেন আপনি। প্রিয়া বলল, তোর কাছে অনুরোধ করে বলছি, আমাকে এখন বিরক্ত করিস না প্লিজ, এখান থেকে চলে যা। আমি বললাম, ঠিক আছে আমি চলে যাচ্ছি ম্যাডাম, তবে এখন এই কালো প্যান্ডার থেকে দূরেই থাকবেন, চরিত্র হলো মানুষের আসল সম্পদ। ম্যাডামের কাছ থেকে ছুটি নিয়ে বাসায় চলে গেলাম। দেখতে দেখতে আজকে শুক্রবার এসে গেল। অফিসের সবাইকে বিয়ের কার্ড দেওয়া হয়েছে, এক এক করে সবাই আসতে লাগলো। আমিও ঘুরে ঘুরে দেখতে লাগলাম কে কে এসেছে। হঠাৎ ভিড়ের ভিতরে নজর গেল আমার প্রিয়া ম্যাডামের উপর। আজ এই প্রথম উনি শাড়ি পরে এসেছেন, খুব সুন্দর লাগছে উনাকে। আমি ধীরে ধীরে প্রিয়া ম্যাডামের সামনে চলে গেলাম। আমাকে দেখে প্রিয়া ম্যাডাম বলল, কিরে তোর না আজকে বিয়ে, তাহলে এভাবে ঘুরে বেড়াচ্ছিস কেন? আমি বললাম, বিয়ে তো পরে, এখন ঘুরে ঘুরে দেখছি কে কে এসেছে। তবে সত্যি কথা বলতে ম্যাডাম, আপনাকে খুব খুব সুন্দর লাগছে। প্রিয়া বলল, ধন্যবাদ, আর কখনো শাড়ি পরি নাই, আম্মু পরিয়ে দিয়েছে, আমাকে ভালো লাগছে না বল? আমি বললাম, অনেক অনেক সুন্দর লাগছে ম্যাডাম। আচ্ছা ওই কালো পান্ডা কোথায় ম্যাডাম? ওকে তো দেখছি না আমি, একা একা কেন আসলেন, ওকে নিয়ে আসতেন। প্রিয়া বলল, আরে ধুর স্যার এই কথা, তবে তোরে ধন্যবাদ জানাই, তোর জন্য আমি নতুন একটা জীবন পেয়েছি। এতদিন তো অন্ধকারে ডুবেছিলাম, কাজ করতে করতে অন্ধ হয়ে গিয়েছিলাম। দুলাভাই দুলাভাই, আপু আপনাকে ডাকছে, তাড়াতাড়ি যান। পিচ্চিকে কোলে নিয়ে বললাম, আচ্ছা প্রিয়া তাহলে আমি গেলাম, দোয়া করিস আমার জন্য।
প্রিয়া বলল, অবশ্যই বলতে হবে না, তোর তোর জন্য অবশ্যই সবসময় দোয়া করি। এখন যা, গিয়ে রেডি হয়ে নে। পিচ্চিকে কোলে নিয়ে আমি সুইটির রুমে চলে গেলাম। গিয়ে দেখি ম্যাডাম আমার লাল শাড়ি পরে বসে আছেন। আমাকে এই অবস্থায় দেখে বলল, এই তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? এখনো এই অবস্থায় আছো কেন? যাও তাড়াতাড়ি রেডি হয়ে নাও। পিচ্চিকে 10 টাকার একটা নোট দিয়ে বললাম, যাও গিয়ে চকলেট কিনে আনো। পিচ্চি যেতেই আমি সুইটিকে জড়িয়ে ধরে বললাম, বাবু বিশ্বাস করো, তোমাকে যে কতটা সুন্দর লাগছে বলার বাইরে। আমি তো তোমাকে দেখে একেবারে পাগল হয়ে গেছি। একদম পরিচয়তেও তোমাকে অনেক অনেক সুন্দর লাগছে। সুইটি বলল, হয়েছে, আর বলতে হবে না, এখন ছাড়েন আমাকে আর তাড়াতাড়ি গিয়ে রেডি হয়ে নেন। আমি বললাম, জানো সুইটি, তোমাকে বিয়ে করা আমার একটা স্বপ্ন, ভাবি না এটা বাস্তব হয়ে যাবে। অনেক অনেক ভালোবাসি তোমাকে। সুইটি বলল, প্লিজ আপনি কান্না করবেন না। এমন এক সুখের দিনে যদি আপনি কান্না করেন তাহলে আপনাকে বিয়ে করেও শান্তি পাবো না। আমি বললাম, আচ্ছা ঠিক আছে, আমি তাহলে যাই, গিয়ে রেডি হয়ে আসি। সুইটি বলল, আমি যদি আপনাকে সাজিয়ে দিই তাহলে আপনার তো কোনো আপত্তি থাকবে না? আমি বললাম, আমি তো আরো খুশি হব সুইটি, চলো আমার রুমে। সুইটিকে নিয়ে আমার রুমে চলে গেলাম। আমাদের দেখে আম্মু রুম থেকে বের হয়ে গেল। সুইটি নিজ হাতে আমাকে সাজিয়ে দিল। আমরা আয়নার সামনে গিয়ে কতগুলো পিক তুললাম। এর মাঝে আঙ্কেল বাইর থেকে বলল, কিরে কই তোরা, তোদের কি হয়েছে নাকি? সুইটি বলল, বাবা তুমি যাও, আমরা রেডি হয়ে আসছি। ছুটির হাত ধরে বললাম, তো চলো বেবি, আমরা গিয়ে শুভ কাজটা সেরে আসি। রুম থেকে বের হতেই আম্মু বলল, বাবা একটু আমার সাথে আইতো, তোর সাথে আমার কিছু কথা আছে। আমি সুইটির হাত ছাড়িয়ে বললাম, সুইটি তুমি একটু বাইরে অপেক্ষা করো, আমি আম্মুর সাথে কথা বলে আসি। সুইটি বলল, আচ্ছা ঠিক আছে। আমি রুমে গেলাম, তুমি আম্মুর সাথে কথা বলো। আম্মু আমাকে রুমে নিয়ে গিয়ে দরজা বন্ধ করে দিল আর বলল, বাবা আমার শরীরটা ভালো লাগছে না, আমার কেন জানি মনে হচ্ছে তোর সাথে কিছু হতে চলেছে। বাবা এই বিয়ে হবে তো? আমি বললাম, আহা আম্মু, এই নিয়ে তুমি কোনো চিন্তা করো না, আর বিয়ে হবে না কেন? ওকে কি আমি কম ভালোবাসি? কিছু হবে না, চলো তো আমার সাথে। আম্মু বলল, তাও বাবা আমার কেমন জানি লাগছে। আমি বললাম, আম্মু আজকে একটা শুভ কাজ করতে যাচ্ছি, যদি তুমি এই কথা বলো তাহলে আমার মন খারাপ হয়ে যাবে, এখন চলো আমার সাথে। আম্মুকে নিয়ে রুম থেকে বের হলাম। এইদিকে সুইটি আগে থেকেই বিয়ের পিড়িতে বসে আছে। আমিও গিয়ে সুইটির পাশে বসলাম। সবাই আমাদের পিক তুলতে লাগলো। প্রিয়া ম্যাডাম সুইটির পাশে বসে বলল, আমার ছোট বোনকে আজকে কতটা যে সুন্দর লাগছে বলার বাইরে, একদম পরীর মতো। সুইটি বলল, অনেক অনেক ধন্যবাদ আপু তোমাকে। এরই মাঝে কাজী চলে আসলো। কাজীকে আঙ্কেল অনুমতি দিল যে আমাদের বিয়ে পড়ানোর জন্য। কাজী ধীরে ধীরে সবকিছু লিখতে শুরু করলো। সবকিছু শেষ করে আমাকে কবুল বলতে বলল। সুইটির দিকে তাকাতেই সুইটি আমার হাত ধরে বলল, তাড়াতাড়ি কবুল বলো না কেন, এত অপেক্ষা করলে হবে? সুইটির কথা শুনে আমি 3বার কবুল বলে দিলাম। আর ঠিক তখনই ভাইর থেকে আওয়াজ ভেসে আসলো, সুইটি আমাকে ছেড়ে অন্য কাউকে বিয়ে করে নিচ্ছি? তুমি না আমাকে কথা দিয়েছিলে যদি বিয়ে করতে হয় আমাকেই করবে, তাহলে আজকে কেন অন্য কাউকে বিয়ে করছো? আজকে যদি তুমি এই ছেলেকে বিয়ে করো তাহলে আমার কি হবে? আমি যে এতদিন তোমার জন্য অপেক্ষা করেছি, তোমার জন্য আমি 15টা বছর অপেক্ষা করেছি, আর তুমি এটা করতে পারলে? এই কথা শুনে সুইটি আমার হাত ছেড়ে দিল। ও দাঁড়িয়ে সামনে একটা দৌড় দিল। ভিড় দিলে ও একটা ছেলেকে গিয়ে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলছে, এতদিন পর তুমি কেন ফিরে এলে? তোমার জন্য অপেক্ষা করতে করতে আমি হতাশ হয়ে গেছি, কেন তুমি ফিরে এলে? সুইটিকে অন্য কারো বুকের মাঝে জড়িয়ে ধরতে দেখে আমার কেমন কেমন যেন করতে লাগলো। যেই মেয়েটা আমাকে এতটা ভালোবাসে আজকে সে অন্য কাউকে জড়িয়ে ধরে এই কথা বলছে, কিন্তু কেন? সুইটি ছেলেটার হাত ধরে আমার সামনে এসে বলল, আমাকে মাফ করে দাও, আমি তোমাকে বিয়ে করতে পারবো না। আমার ছোটবেলার ভালোবাসা ফিরে আসছে, ওকে আমি ফিরিয়ে দিতে পারবো না। আমি এবার বিয়ের পিঁড়ি থেকে দাঁড়িয়ে সুইটির সামনে গিয়ে বললাম, জানি তুমি মিথ্যা বলছো, আমাকে নিয়ে মজা করছো, তাই তো? অনেক হয়েছে, এখন চলো তাড়াতাড়ি কবুল বলো। সুইটি বলল, বিশ্বাস করো আমি তোমাকে বিন্দু পরিমাণ মিথ্যা কথা বলছি না, আমি তোমাকে অনেক অনেক ভালোবাসি, কিন্তু আমি যে ছোটবেলায় ওকে কথা দিয়েছি বিয়ে করলে ওকেই বিয়ে করব। ভাবছিলাম সুমন হয়তো হারিয়ে গেছে, এজন্য আমি তোমার সাথে প্রেম করেছি, কিন্তু কে জানতো ও আবার ফিরে আসবে। আমি সুইটির হাত ধরে কান্না করতে করতে বললাম, কেন এমন করছো তুমি? তোমাকে আমি অনেক অনেক ভালোবাসি, প্লিজ আমাকে তুমি ফিরিয়ে দিও না, এমন করলে আমি মরে যাব। সুইটি বলল, আমার কিছু করার নেই, আমাকে মাফ করে দাও তুমি। আমি বললাম, আমি তোমার কাছে হাত জোর করে অনুরোধ করছি, প্লিজ আমাকে ফিরিয়ে দিও না, তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না। সুইটি চোখের পানি ছেড়ে দিয়ে বলল, আমি কি আপনাকে কম ভালোবাসি? কিন্তু ওকে আমি কথা দিয়েছি, আমি পারবো না স্যার, আমি পারবো না। সুইটির পায়ের কাছে পড়ে বললাম,
প্লিজ সুইটি প্লিজ, আমি তোমার কাছে ভালোবাসা ভিক্ষা চাইছি, এক মুঠো ভালোবাসা ভিক্ষা দাও আমাকে। আমি আজকে ভালোবাসার ব্যথায় ব্যথিত হয়ে তোমার পায়ে পড়লাম, আমাকে ফিরিয়ে দিও না তুমি। সুইটি নিচে বসে আমার হাত ধরে বলল, আমি পারবো না, আমাকে মাফ করে দিন। আমি বললাম, কেন এমন করলে সুইটি, আমার কি দোষ ছিল, আমি কি তোমাকে ভালোবাসতাম না? সুইটি বলল, স্যার আপনার কোনো দোষ নাই, সব দোষ আমার। আমি কেন আপনার প্রেমে পড়ছি, আমাকে মেরে ফেলেন স্যার, আমি এখন অসহায়, আমি পারবো না আপনাকে বিয়ে করতে। এই ছেলের সাথে ছোট থেকেই আমার বিয়ে ঠিক ছিল, আমার বাবা মা ওকে কথা দিয়েছে, আমি ওকে ফিরিয়ে দিতে পারবো না। ওর এই পৃথিবীতে বাবা মা বলতে কেউ নেই, শুধু আমি আছি। ছোটবেলায় ও পালিয়ে গেছে, এখন আবার ফিরে এসেছে, আমি এখন ওকে কিভাবে ফিরিয়ে দিব বলো? আমি এবার ছেলেটার সামনে গিয়ে হাত জোর করে বললাম, আমার যা টাকা পয়সা আছে আমি সব তোমাকে দিয়ে দিব, এই পৃথিবীর সবচেয়ে সুন্দর মেয়ে তোমার কাছে এনে দিব। ভাই সুইটিকে আমার কাছে দিয়ে দাও, আমি তোমার কাছে হাত জোর করে ভিক্ষা চাইছি, প্লিজ ভাই প্লিজ। ছেলেটা আমাকে সরিয়ে বলল, দেখ আমাদের মাঝে তুই কোনো ঝামেলা সৃষ্টি করিস না, আর আমি এতদিন ছিলাম না, আর তুই এই পিচ্চি মেয়েটাকে ভুলিয়ে ভালিয়ে পটিয়ে নিলি, এখন আমি চলে আসছি, আর পারবি না। সুইটির দিকে তাকিয়ে দেখি ও মাথা নিচু করে কান্না করছে, কোনো কথা বলছে না। আমি বললাম, কেন সুইটি, কেন কেন আমার সাথে এমন করলে? আমি কি অপরাধ করছি তোমার কাছে? আমার ভালোবাসা কি সত্যি ছিল না? তোমার জন্য আমি আমার জীবনটা পর্যন্ত হাসতে হাসতে দিতে রাজি ছিলাম, আজকে কেন তুমি আমার সাথে এমন করলে? তুমি জানতে তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না, আমাকে ভালোবাসা শিখিয়েছো, আমাকে হাসতে শিখিয়েছো, আজকে সেই তুমি কেন আমার থেকে দূরে সরে যাচ্ছ? আমাকে মারো কাটো যাই করো, তারপরও আমাকে ছেড়ে দিও না, আমি তোমার ভালোবাসার অভাবে মরে যাব। আমার কথাটা একটু চিন্তা করে দেখো সুইটি। সুইটি মাথা নিচু করে শুধু কান্না করছে, কোনো কথা বলছে না। ও যে আমাকে এভাবে নিরাশ করবে এটা জানতাম না। আমি কারো কাছে কোনো ভরসা না পেয়ে শেষে আঙ্কেলের কাছে চলে গেলাম। আঙ্কেলের হাত ধরে বললাম, এর থেকে যদি আমাকে জ্যান্ত মেরে ফেলতেন তাহলে হয়তো আমার এতটাও কষ্ট হতো না। আমি আপনার মেয়েকে ছাড়া কিভাবে বাঁচবো বলেন? আমাকে যা করতে বলবেন আমি তাই করব, দরকার হলে সারা জীবন আমি আপনার বাসায় কাজ করব, তাও ওকে আমার কাছে বিয়ে দেন প্লিজ আঙ্কেল প্লিজ। আমি এই খালি দেহটা নিয়ে কিভাবে বাঁচবো বলেন? আমার মন প্রাণ সবকিছু আমি ওকে দিয়ে দিয়েছি, আমি জানি না কিভাবে অনুরোধ করলে আপনার মেয়েকে আমার হাতে দিবেন, জানলে আমি সেভাবেই করতাম। আঙ্কেল বলল, বাবা আমার কাছে অনুরোধ করবে না, এখানে আমার কিছু করার নেই, তোমার থেকে এই ছেলের অধিকার বেশি আমার উপর, এখন আমি কিভাবে বলবো আমার মেয়েকে তোমার কাছে বিয়ে দিব? আমার কিছু করার নাই বাবা, আমাকে মাফ করে দাও। আঙ্কেলের কথা শুনে আমি নিচে বসে গেলাম, চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ছে। মনকে আজকে বুঝাতে পারছি না, যাকে এতটা ভালোবাসি সে এখন অন্য কারো হয়ে যাবে। আম্মু আমার হাত ধরে বলল, বাবা কান্না করিস না, আমি তোরে আগেই বলছিলাম বড় লোকদের সাথে আমাদের যায় না। আমি বললাম, আম্মা কাউকে ভালোবাসা কি সত্যি অনেক বড় অপরাধ? আমি তো ওকে এখানে পড়াতে আসছিলাম, আমাকেও ভালোবাসতে শিখিয়েছে, ও সব সময় বলেছে আমার পাশে থাকবে, আমাকে ছেড়ে যাবে না, তাহলে আজকে কেন এমন করলো? ওকে নিয়ে আমি কত কত স্বপ্ন দেখেছি, আজকে সেগুলো এভাবে শেষ হয়ে গেল। ওকে একবার জিজ্ঞেস করো না আমি কি অপরাধ করছিলাম, কেন আমার সাথে এমন করলো? আম্মা ওকে না পেলে আমি মরে যাব, সুইটিকে এতটা পরিমাণে ভালোবেসে ফেলেছি যে ওকে ছাড়া আমার বাঁচা অসম্ভব, প্লিজ আম্মা ওকে বলো না। প্রিয়া ম্যাডাম আমার কান্না দেখে সুইটির সামনে গিয়ে বলল, আমি তোরে আগেই না করছিলাম কিন্তু আমার কথা শুনলি না, তাহলে এই ছেলেটার জীবন নিয়ে কেন খেলা করছিস? তুই নিজ চোখে দেখলি ও তোরে কতটা ভালোবাসে, তাহলে কেন এমন করলি? এই বেচারার তো কোনো দোষ নাই, সব দোষ তোর, তুই ওকে ভালোবাসা শিখিয়ে এখন দূরে সরে যাবি, এমনটা করে কি লাভ হলো তোর সুইটি? একটা ছেলের জীবন নিয়ে এভাবে খেলা করার কোনো মানে আছে? দেখ ও কিভাবে কান্না করছে, ওর কান্না দেখে আমার নিজেরই এখন কান্না পাচ্ছে। একটা ছেলে এত সহজে কান্না করে না, যদি কান্না করে তাহলে সেটা নীরবে। আজকে ও সবার সামনে এভাবে অসহায় হয়ে কান্না করছে শুধু তোর জন্য, বিশ্বাস কর ওর চাইতে তুই বেটার কাউকে পাবি না। সুইটি প্রিয়ার হাত ধরে বলল, আপু এখানে আমি কি করব বলেন? আমি কি ওকে কম ভালোবাসি? নিজের জীবনের চাইতে ওকে আমি বেশি ভালোবাসি, কিন্তু এই ছেলেকে যে আমি কথা দিয়েছি আমি ওকে ফিরিয়ে দিতে পারবো না। আমি সুইটির কথা শুনে দাঁড়িয়ে বললাম, তোমাকে ভালোবাসি হারিয়ে ফেলার জন্য নয়, তবে একটা কথা কি জানো, আমাকে কাঁদিয়ে তুমি যদি সুখ পাও তাহলে যাও, আমি ছেড়ে দিলাম। যদি আমার ভালোবাসা সত্যি হয় তাহলে একদিন তুমি ফিরে আসবে, আর সেই দিন আমি তোমার জন্য অপেক্ষা করব। আমি যদি সত্যি সত্যি মারা যাই তুমি খুশি হবে তো? ওই বলছিলাম না তোমার জন্য আমি সবকিছু করতে রাজি আছি, আমি তোমাকে হারাতে পারবো না সুইটি, আমার হাতে একটু বিষ এনে দাও না, আমি খেয়ে মারা যাই, এরপর
এরপরও আমি তোমাকে অন্য কারো হতে দেখতে পারবো না। আমার ভালোবাসা মিথ্যা ছিল না। প্লিজ প্লিজ আমাকে একটু বিষ এনে দাও, আমি খেয়ে মারা যাই। প্রিয়া আমাকে ধরে বলল, প্লিজ শান্ত হ তুই, ওর মতো মেয়ে এই পৃথিবীতে কত আছে, ছেড়ে দে ওকে। আমি বললাম, প্রিয়া এই কথা বলিস না আমাকে, এই পৃথিবীতে শত শত মেয়ে থাকতে পারে, কিন্তু আমার শুধু ওকেই ভালো লাগে, আমি ওকে ছাড়া থাকতে পারবো না। তুই আমাকে একটু বিষ এনে দে না, আমি খেয়ে মারা যাই। এরপরও ওকে আমি অন্য কারো হতে দেখতে পারবো না, আমার জন্য এইটুকু কর প্লিজ। প্রিয়া বলল, প্লিজ তুই একটু শান্ত হ, পাগলামো করিস না, মারা গেলে কি হবে, আমি তোরে ওর চাইতেও ভালো মেয়ে এনে দিব। আমি বললাম, আমার ভালো মেয়ের দরকার নাই, ও যদি বাজারের সব থেকে নষ্ট মেয়ে হয়, এরপরও আমি ওকেই চাইতাম, ওকে ভালোবাসি আমি, আমার কাছে সবসময় অপবিত্র। ও এটা বোঝে না কেন, ওকে ছাড়া আমার জীবন অচল। কান্না করতে করতে আবার নিচে বসে গেলাম, চোখ দিয়ে আর যেন পানি বের হতে চাইছে না, কান্না করতে করতে চোখের সব পানি যেন শেষ হয়ে গেছে, চোখগুলো টপ টপ করছে, যদি চোখ দিয়ে রক্ত এসে যেত তাও ভালো হতো। হঠাৎ করে তো এভরিওয়ান, নেক্সট পার্টের জন্য সবাই একটু বেশি বেশি লাইক আর কমেন্ট করে দিও, আর এই পার্টটিতে সবাই তোমরা 500+ কমেন্ট করে দিও। ধন্যবাদ।